কিছুটা পুরীর রীতিনীতি এখানে লাগু হয়। পুজো করে যে আবার সন্ধ্যাবেলা আবার সেই গঙ্গার পরের দিন দেখা যাচ্ছে আবার সেই মূর্তিগুলো সেইখানে এসে লেগেছে। নবকলবরে হয় তখনই ওই ঠাকুরকে বিশ্রাম দিয়ে এই ঠাকুরকে পুরী থেকে এনে এখানে বসানো হয়। নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি ব্যারাকপুরের তালপুকুর অঞ্চলে। এই অঞ্চলের একটি বিখ্যাত অন্নপূর্ণা মন্দির, যা কিনা রানী রাসমণির ছোট কন্যা এখানে প্রতিষ্ঠা করেছিলেন, সেই সোনার অন্নপূর্ণা মন্দির নিয়ে এর আগে একটি ভিডিও আমরা করেছি। এই স্থানে কিন্তু প্রভু জগন্নাথ, বলরাম এবং মাতা সুভদ্রা আপন ইচ্ছেতেই এসেছে বলে ভক্তরা মনে করেন। কিভাবে এসেছিলেন তার সমস্তটাই জানাবো। তার আগে আমরা মন্দিরটি দর্শন করে নিই। ওই যে দূরে দেখা যাচ্ছে ব্যারাকপুরের সেই অপূর্ব সুন্দর কারুকার্য মণ্ডিত, কিছুটা পুরীর মন্দিরের আদলে ছোট সংস্করণ বলা যেতে পারে এই মন্দিরটি। তবে আসুন আমরা দর্শন করে নিই এবং জানবো এই মন্দিরের ইতিহাস এবং আরও নানা তথ্য। নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ চলে এসেছি ব্যারাকপুরে। ব্যারাকপুরের তালপুকুর যে স্থানে আমি রয়েছি, সে স্থানে বিখ্যাত অন্নপূর্ণা মন্দির আছে। আমরা পান্থজন কথায় সেই অন্নপূর্ণা মন্দিরের একটি ভিডিও অন্নপূর্ণা পুজোর সময় আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজ চলে এসেছি এই ব্যারাকপুরের অন্যতম আরেকটি বিখ্যাত মন্দিরে। যদিও এই মন্দিরটি ব্যাপকভাবে প্রচারিত নয়, তবুও এই জগন্নাথ মন্দির কিন্তু এখানে বহু প্রায় 200 বছরের প্রাচীন এই মন্দির। গঙ্গাবক্ষে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ ভেসে এসেছিল এবং তারপরে এই স্থানে প্রতিষ্ঠা করা হয় সেই বিগ্রহ। কিন্তু বর্তমানে যে বিগ্রহটি আপনাদের দেখাবো সেটি কিন্তু ওই বিগ্রহ নয়, কারণ ওই বিগ্রহ সমাধিস্থ করে দেওয়া হয় এবং পুরী থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ তৈরি করে এনে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। পুরীর মন্দিরের মতো ভেতরে অপূর্ব সুন্দর কারুকার্য আছে এবং যে আচারে এখানে পুজো হয় সম্পূর্ণ পুরীর মন্দিরের মতো অত না পালন করা সম্ভব হলেও কিন্তু অনেক রীতিনীতি এখানে পুরীর মন্দিরের মতোই পালিত হয় এবং এই অঞ্চলের প্রায় অন্যতম, কলকাতার অন্যতম বড় জগন্নাথ বিগ্রহ কিন্তু এটি এবং মহা ধুমধামে এবং মহা সমারোহে এখানে রথযাত্রা উৎসব কিন্তু পালিত হয়। পাশেই মাসির বাড়ি আছে, সমস্তটাই আপনাদের দেখাবো এবং অন্নপূর্ণা মন্দিরের পাশে একটি স্থানে রথ রাখা আছে। তো সামনেই রথযাত্রা উৎসব। আপনারা যারা এই মন্দির সম্ভব হবে অবশ্যই এই মন্দিরে আসবেন রথযাত্রা উৎসব উপভোগ করতে। তবে চলুন দর্শন করে নিই ব্যারাকপুরের জগন্নাথ মন্দির। উড়িষ্যার মন্দির অলঙ্করণের কিন্তু অপরিহার্য অংশ হলো এই দ্বার প্রান্তে থাকা দুটি সিংহ। মন্দিরটির ছত্রে ছত্রে রয়েছে উড়িষ্যার মন্দির অলঙ্করণ রীতির প্রভাব। রয়েছে অপূর্ব সুন্দর কিছু মুরাল। মন্দিরের প্রবেশপথের সম্মুখভাগে রয়েছে মন্দিরের দিকে মুখ করে গরুর দেবের মূর্তিটি এবং একেবারে মন্দিরের উপরে দেখতেই পাচ্ছেন অনন্ত শয়নে রয়েছেন শ্রী বিষ্ণু এবং তার চরণ সেবা করছেন মাতা লক্ষ্মী। চারিদিকে নানা দেবদেবী। মূল মন্দিরে প্রবেশের পথের মুখে রয়েছে আবার দুটি সিংহ এবং প্রবেশপথের উপরের দিকে রয়েছে বিষ্ণুর 10 অবতারের অপরূপ সুন্দর মুরাল। মন্দিরের প্রবেশপথের বাম দিকে রয়েছে দেবী দুর্গা এবং ডান দিকে প্রভু জগন্নাথের এই মুরাল চিত্র। জগন্নাথ দেবের অতি প্রিয় গ্রন্থ মহাকবি জয়দেবের লেখা গীতগোবিন্দম, সেখানে 10 অবতার স্তোত্রের এক অদ্ভুত সুন্দর বর্ণনা রয়েছে।
श्रीजयदेव कवेरिदमुदितमुदारं श्रीनसुखदं शुभदं भवसारं केशवधृतदशविधरूपं जय जगदीश हरे, जय जगदीश हरे। মন্দিরের প্রবেশ পথের ডান দিকে রয়েছে এই শিবলিঙ্গ এবং সপরিবার শিব, গণেশ, পঞ্চমুখী হনুমানজি, রাম দরবার প্রভৃতি কিছু পটচিত্র রয়েছে। এইবারে আমরা দর্শন করে নেব প্রভু জগন্নাথ, বলরাম এবং মাতা সুভদ্রাকে। গর্ভগৃহের এই প্রভুর বিগ্রহ সম্ভবত কলকাতার সবথেকে বড় বিগ্রহ। মন্দিরটি কেন এখানে স্থাপন করা হয়েছিল সমস্তটাই আমরা জেনে নেব মন্দিরের পূজারীর কাছ থেকে। তার আগে আমরা একবার প্রাণ ভরে দর্শন করে নিই প্রভু জগন্নাথ, বলরাম এবং মাতা সুভদ্রাকে। মন্দিরের অলঙ্করণ দেখলে সত্যি অভিভূত হতে হয়। সমগ্র মন্দির গাত্রে রয়েছে কৃষ্ণ লীলার মুরাল। শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা, সেই লীলাকে ফুটিয়ে তোলা হয়েছে মন্দির গাত্রে। মন্দিরের বিষয়ে বিভিন্ন তথ্য, এর ইতিহাস, কিভাবে এখানে মন্দিরটি স্থাপিত হয়েছিল, কেন হয়েছিল, কিভাবে এলেন প্রভু জগন্নাথ, সমস্তটাই জেনে নেব মন্দিরের বর্তমান পূজারী মহেশ্বর কণ্ঠ মহাশয়ের কাছ থেকে। আসুন শুনে নিই তিনি কি বলছেন। 200 বছরের আগে। আমার নাম হচ্ছে মহেশ্বর কণ্ঠ, আমি ঠাকুরের পূজারী। আমার প্রায় 45-46 বছর হয় এখানে ঠাকুরের সেবা করতে। ঠাকুর আগে একটা লাইনিং কোয়ার্টারে ছিল। যে পূর্ণ ঠাকুর গঙ্গায় ভেসে এসেছিল তাকে তারা কিছু লোক উদ্ধার করে ওকে পুজো টুজো করতে। পরে সেই ঠাকুর পুজো হতে 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 এইখানে একটা এই জায়গাটাকে কোম্পানি দিয়েছে, যার জন্য একটা মন্দির তৈরি হলো, ঠাকুর এখানে বসানো হয়েছে, পুজো হচ্ছে। আর সেই যে পূর্ণ ঠাকুর নবকলবরে হয়, তখনই ওই ঠাকুরকে বিশ্রাম দিয়ে এই ঠাকুরকে পুরী থেকে এনে এখানে বসানো হয়। আর পূর্ণ মন্দিরটা নষ্ট হয়ে গেছে, ওইটা ভাঙা হচ্ছে, নতুন তৈরি হবে। এই যে মন্দিরটা আপনারা দেখছেন, এইটা 2006 উদ্বোধন হয়েছে। আর ঠাকুরের রীতিনীতি অবশ্য পুরোটা নয়, কিছুটা পুরীর রীতিনীতি এখানে লাগু হয়। আর এখানে ঠাকুরের সেবা হয়। ঠাকুরের সেবা একবার যে দেখবে সে বুঝতে পারবে। আচ্ছা, এই ঠাকুর কতদিনের, এই বিগ্রহ কতদিনের, কত পুরনো? এই বিগ্রহ 2015 চেঞ্জ হয়েছে। তার আগে গঙ্গাবক্ষ থেকে তার আগে যে মূর্তি ছিল, সে মূর্তি এখানে বিশ্রাম দেওয়া হয়েছে ঠাকুরকে। কেন? ওটা মানে ওটা সমাধি দেওয়া হয়েছে। ওই বিগ্রহ গঙ্গাবক্ষ থেকে, মানে ওই বিগ্রহ গঙ্গা থেকে এসেছে। এটা পুরী থেকে নিয়ে আসা হয়েছে প্রায় 200 বছরের আগে। একটা কোম্পানির ফাঁকা জায়গা ছিল। মূর্তিটা যখনই ওরা গঙ্গা থেকে পেয়েছে, প্রায় কমসে কম 10-15 বছর 20 বছর ধরে পুজো টুজো করেছে। তারপরে কোম্পানির উপরে প্রেশার দিয়েছে কি বাবু আমাদের কিছু জায়গা দেন, আমরা মন্দির তৈরি করব। তাই কোম্পানি জায়গা দিয়েছে। তারপরে কিছু লোক জুটেছে, জায়গাটাকে কভার করেছে। কভার করার পরে মন্দির তৈরি করেছে। মন্দির তৈরি হতে হতে প্রায় কমসে কম 30-35 বছর হয়ে গেছে, মন্দির কমপ্লিট হলো না। তার ভিতরে কত লোক রিটায়ার্ড হয়ে চলে গেছে, নতুন লোক এসছে। তারপরে মন্দিরটা তৈরি হয়েছে। ওখান থেকে ঠাকুর এনে এখানে বসানো হয়েছে, আর এখানে পুজো টুজো হয়। সেই মন্দিরটা যখন ড্যামেজ হয়ে যায়, তারপরে এই মন্দিরটা তৈরি হয়। ওই মন্দিরটা কত বছরের পুরনো? ওই মন্দিরটা প্রায় কমসে কম 70 থেকে 80 বছর হবে। ও, মূর্তিটা ভেসে এসেছিল গঙ্গায়। ওখানে কিছু লোক কি করেছে না, মূর্তি গুণন তুলে উপরে রেখেছে, পুজো করেছে, আবার সন্ধ্যাবেলা আবার সেই গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে আবার সেই মূর্তিগুলো সেইখানে এসে লেগেছে। আর কি করলো না, সেই মূর্তিগুলো সব নিয়ে এসে এখানে সাফা সুতরা করে পুজো টুজো আরম্ভ করে দিল। সেই দিন থেকে সেই মূর্তি
ছিল। পুরীর রীতিনীতি কিছু লাগু হয় এখানে, সব তো লাগু হতে পারে না, তবু কিছুটা লাগু হয়। রথযাত্রার দিন রথযাত্রা আপনার এই শ্যামবাজার থেকে নিয়ে শ্যামনগর অবধি এত বড় এলাকায় সব থেকে বড় রথ আমাদের। রথ কোথায় থাকে? রথ আছে অন্নপূর্ণা মন্দিরের সামনে একটা স্কুল আছে, ওখানে রাখা আছে। আর মাসির বাড়িটা কোথায় এখানে? মাসির বাড়ি ওইখানে হয়। তখনই আমার বয়স 12-13 বছর, তখন থেকে আমি পুজো করতাম। পুরনো মূর্তি এখানে বসেছিল, আর নতুন মূর্তি দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তারপরে পুরনো মূর্তিকে বিশ্রাম দেওয়া। এরপর ঠাকুরমশাই আমাদের ঘুরে দেখালেন সমগ্র অঞ্চলটি। এটি পুরনো মন্দিরের স্থান এবং তার ঠিক পাশেই এই স্থানে কিন্তু জগন্নাথ দেবকে রথে করে এনে মাসির বাড়ি হিসেবে এই স্থানকে রাখা হয়েছে এবং এই যে বেদি এখানে কিন্তু রথে করে নিয়ে এসে রাখা হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। আর এই স্থানে পুরনো যে বিগ্রহ গঙ্গাবক্ষে ভেসে এসেছিল সেই বিগ্রহ জগন্নাথ, বলরাম এবং মা সুভদ্রার বিগ্রহকে এখানে বিশ্রাম দেওয়া হয়েছে। এই স্থানে সংস্কারের কাজ চলছে বলে একটু অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। সংস্কার কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে ওই স্থানটিকেও সুন্দর করে রাখা হবে। আর এর অপর প্রান্তে অর্থাৎ জগন্নাথ মন্দিরের ঠিক বাম দিকে রয়েছে এই মা লক্ষ্মীর মন্দিরটি। স্বাভাবিকভাবেই প্রভু জগন্নাথের স্ত্রী মা লক্ষ্মী দেবী তার বাম পাশেই তিনি থাকবেন। সমগ্র মন্দির চত্বরটি আপনাদের বিভিন্ন দিক থেকে দেখানোর চেষ্টা করছি। অনেক সময়ই প্রভু জগন্নাথ দেব যখন আমাদের খুব মন থেকে তার ডাক আসে, তখন ভক্তরা বারবার পুরীতেই ছুটে যেতে চান। সেটা তো অবশ্যই সেখানে যাওয়ারই কথা, কিন্তু কোনো কারণে যদি বাধাপ্রাপ্ত হন কাছাকাছি এই মন্দিরটিতে চলে আসতে পারেন। অপূর্ব এক শান্তি, অদ্ভুত শান্তি কিন্তু উপলব্ধি করতে পারবেন। আর মন্দিরটি কত সুন্দর করে সাজানো দেখতেই পাচ্ছেন। পাশাপাশি ভোগ প্রসাদ পেতে হলে যদি পেতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে একটু যোগাযোগ করে নেবেন। আমি ঠাকুরমশাইয়ের নাম্বার আপনাদের দিয়ে দেব, তার সাথে যোগাযোগ করে নেবেন ভোগ প্রসাদের জন্য। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আরতি, তাই আমরাও চলে এলাম মন্দিরে। মন্দিরের গর্ভগৃহে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমানজি, রাধা কৃষ্ণ সহ আরও কিছু ছোট ছোট মূর্তি রয়েছে। রয়েছে জগন্নাথ দেবের একটি ছোট বিগ্রহ। চলুন তবে আমরা ভগবানের ভোগ আরতি দর্শন করে নিই। বলা হয় আরতি দর্শনে আরতি করার মতোই ফললাভ হয়। ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে, তাই কিছুক্ষণের জন্য গর্ভগৃহের দরজা বন্ধ রাখা হয়েছে। গর্ভগৃহের ঠিক উপরেই রয়েছে নবগ্রহের 9টি মূর্তি।
আশা করি ব্যারাকপুরের এই অপূর্ব সুন্দর জগন্নাথ মন্দির নিয়ে আমার আজকের উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের মূল্যবান মতামত পেলে আমি বুঝতে পারবো আপনাদের কেমন লাগছে পান্থজন কথার ভিডিওগুলো। আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।